রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা, পাল্টাপাল্টি আক্রমণে উত্তপ্ত হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি। ইয়েমেন থেকে আবারও ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়ল হুতিরা, লাগাতার হামলায় দিশেহারা ইসরায়েলি বাহিনী। বিদেশি চলচ্চিত্র দেখলেই মৃত্যুদণ্ডাদেশের আদেশ উত্তর কোরিয়ার, জাতিসংঘ বলছে আর কোনো দেশে এত কড়াকড়ি নেই। রাশিয়া এবং ইউক্রেন উভয় দেশই একে অপরের উপর বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ৩৪০টি ড্রোন ভূপাতিত করেছে। অন্যদিকে ইউক্রেন রাশিয়ার ভেতরে একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে সফল হামলা চালানোর খবর দিয়েছে। ১৩ সেপ্টেম্বর শনিবার প্রকাশিত এক রিপোর্টে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৩৪০টি ইউক্রেনীয় ড্রোনের পাশাপাশি ৩টি হিমার্স রকেটও ধ্বংস করেছে। তাছাড়া রাশিয়ার সেনারা ইউক্রেনের বিভিন্ন কমান্ড পোস্ট, বিদেশি যোদ্ধাদের ইউনিট এবং ড্রোন সংরক্ষণাগারেও হামলা চালিয়েছে বলে জানানো হয়। রিপোর্টে আরও দাবি করা হয় রুশ বাহিনী দিনিপ্রো পেত্রোভেস্ক অঞ্চলের নোভো নিকোলায়েভকা নামের একটি এলাকা দখল করেছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে কুপিয়ানস্ক শহর ও এর আশেপাশের এলাকার পরিস্থিতি তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তারা আরও জানায় রুশ সেনারা যে পাইপলাইন ব্যবহার করে কুপিয়ানস্কে আসত তার নির্গমন পথও ইউক্রেনীয় সেনারা সুরক্ষিত করেছে। ইউক্রেনের সামরিক বাহিনীর একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে দিনিপ্রো পেত্রোভেস্ক অঞ্চলে রুশ বাহিনীর কাছ থেকে তারা একটি গ্রাম পুনরুদ্ধার করেছে। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা শনিবার জানায় রাশিয়ার বাশকর্তস্তান প্রজাতন্ত্রের রাজধানী উফা শহরে অবস্থিত একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালানো হয়েছে। ইউক্রেনের দাবি ড্রোনগুলো সফলভাবে লক্ষ্যে আঘাত হানে, যার ফলে সেখানে বড় ধরনের বিস্ফোরণ ও আগুন লেগে যায়। কারখানার গুরুত্বপূর্ণ যন্ত্রপাতিও ক্ষতিগ্রস্ত হয়। তবে বাশকর্তস্তান অঞ্চলের প্রধান রেডিও খাবিরভ দুটি ড্রোন দিয়ে তেল শোধনাগারে হামলার কথা স্বীকার করেছেন। তিনি জানান হামলার ফলে আগুন লেগেছিল, কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং কারখানার কাজ স্বাভাবিকভাবেই চলবে বলে নিশ্চিত করেন তিনি। বিদেশি চলচ্চিত্র বা নাটক দেখলেও মৃত্যুদণ্ড হয় উত্তর কোরিয়ায়। দেশটিতে কার্যকর হওয়া এই আইনের বিরোধিতা করে মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহতা তুলে ধরেছে জাতিসংঘ। জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদন বলছে বিদেশি সিনেমা বা টিভি অনুষ্ঠান দেখার অপরাধে মৃত্যুদণ্ড পর্যন্ত দেয়া হচ্ছে উত্তর কোরিয়ায়। এমনকি সেখানে বেড়েছে জোরপূর্বক শ্রম, হরণ হয়েছে নাগরিক স্বাধীনতা। উত্তর কোরিয়াকে মূলত বিশ্বের এমন একটি রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয় যা দমনমূলক শাসনের জন্য পরিচিত, যেখানে পোশাক পরিধান, উৎসব পালন বা কেনাকাটার ক্ষেত্রেও রয়েছে রাষ্ট্রীয় নীতি। আর এসব নিয়ম ভাঙলে পেতে হয় কঠোর শাস্তি। বিগত বছরগুলোতে জনগণের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে উত্তর কোরীয় সরকার। কর্মসংস্থান, বাকস্বাধীনতা, এমনকি বেঁচে থাকাটাও সেখানে পুরোপুরি নিয়ন্ত্রিত। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় তাদের অনুসন্ধানে দেখতে পেয়েছে গত এক দশকে উত্তর কোরিয়া তাদের দেশের নাগরিকদের জীবনের সবকিছুর ওপরই কড়া নিয়ন্ত্রণ আরোপ করেছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়, আজকের দুনিয়ায় আর কোনো দেশের মানুষই এতটা কড়াকড়ির মধ্যে নেই। আধুনিক প্রযুক্তির বদৌলতে উত্তর কোরিয়ার নজরদারিও ব্যাপক মাত্রায় বেড়েছে। জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফলকার টুর্ক শঙ্কা প্রকাশ করে বলেন, এ পরিস্থিতি চলতে থাকলে উত্তর কোরীয়রা আগের চেয়ে আরও বেশি দুর্ভোগ, নির্মম নিপীড়ন এবং আতঙ্কের শিকার হবে। কিছুতেই যেন দমিয়ে রাখা যাচ্ছে না হুথিদের। ইয়েমেনের এই যোদ্ধাদের তৎপরতায় একদিকে যেমন লোহিত সাগরে বিপাকে পড়েছে ইসরায়েল ও তার মিত্ররা, অন্যদিকে হুথিদের ছোড়া মিসাইল ঠেকাতে অনেকটা নাভিশ্বাসী উঠছে ইসরায়েলি সেনাদের। ১৩ সেপ্টেম্বর আবারও ইসরায়েলের রাজধানী তেল আবিবে ক্লাস্টার বোমাবাহী মিসাইল নিক্ষেপের দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বিগত কয়েকদিন ধরেই ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্লাস্টার বোমাবাহী মিসাইল ছুড়েছে হুথিরা। এছাড়া ড্রোন হামলাও চালিয়েছে তারা। এর মধ্যে গত সপ্তাহে একটি ড্রোন ইসরায়েলি বিমানবন্দরে আঘাত হানে। সেই হামলার দুদিন পরই ইসরায়েলি বিমান বাহিনী ইয়েমেনের রাজধানী সানার বিভিন্ন জায়গায় বোমা হামলা চালায়। এতে অন্তত ৩৫ ইয়েমেনের মৃত্যু হয় বলে উঠে আসে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে।
তবে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন বলছে, সর্বশেষ ইয়েমেনি যোদ্ধাদের চালানো হামলাটি প্রতিহত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে মিসাইলগুলোতে ক্লাস্টার বোমা ছিল কিনা সে ব্যাপারে কোনো মন্তব্য করেনি আইডিএফ। ইয়েমেনি যোদ্ধারা এমন এক সময় ইসরায়েলে আবারও হামলা চালালো যখন জাতিসংঘে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার প্রস্তাবে চলছিল ভোটাভুটির আলোচনা সমালোচনা। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত হুথিদের তাণ্ডব থামানো সম্ভব নয় বলেও মনে করছেন অনেক সমর বিশ্লেষক। কিছুদিন আগেও হুথিদের সামরিক গোষ্ঠীর প্রধান ইয়াহিয়া সারি জানিয়েছিলেন যে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতেই তাদের এসব কার্যক্রম। এদিকে বিশ্লেষকরা বলছেন, হুথিদের এই লাগাতার হামলা এবং জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে ভোট কেবল আন্তর্জাতিক চাপই বাড়াচ্ছে না, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপরও অভ্যন্তরীণ চাপ বাড়াচ্ছে। 7 অক্টোবরের হামলার পর থেকেই নেতানিয়াহুর যুদ্ধ পরিচালনার কৌশল নিয়ে দেশের ভেতরে বেশ অসন্তোষ ছিল। এখন হুথিদের হামলা ঠেকাতে সামরিক ব্যর্থতার অভিযোগ এবং আন্তর্জাতিক মহলে ইসরায়েলের কূটনৈতিক বিচ্ছিন্নতা তার নেতৃত্বকে আরও দুর্বল করে তুলছে। রাজনৈতিক অস্থিরতা বাড়লে নেতানিয়াহু সরকারের টিকে থাকা আরো কঠিন হয়ে উঠতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকেরা। কলম্বিয়ার একটি অবৈধ সোনার খনিতে 7 জন শ্রমিকের জীবন এখন ঝুঁকির মুখে। প্রায় একদিন ধরে তারা মাটির নিচে আটকা পড়ে আছেন। 12 সেপ্টেম্বর শুক্রবার দেশটির দক্ষিণ পশ্চিমের স্যান্টান্ডার ডে কুইলি চাও শহরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার রাতে এই অঞ্চলের একটি সোনার খনিতে হঠাৎ ভূমিধস হলে শ্রমিকরা ভেতরে আটকা পড়েন। খবর পাওয়ার পর থেকেই উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। একটি বড় এক্সকাভেটর দিয়ে তারা মাটি, বালি এবং গাছের ডালপালা সরিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করছেন। খনির বাইরে আটকা পড়া শ্রমিকদের পরিবারের সদস্যরা এবং স্থানীয় মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের চোখে মুখে প্রিয়জনকে ফিরে পাওয়ার ব্যাকুলতা। আটকে পড়া একজন শ্রমিকের মা আনা লেইদা ভেলাস্কো কাঁদতে কাঁদতে বলছিলেন, দয়া করে আমাদের ছেলেদের উদ্ধার করুন। আমাদের যন্ত্রপাতির প্রয়োজন, তারা যেন আমাদের আরো যন্ত্রপাতি পাঠায়, কারণ সেখানে প্রায় 7 জন ছেলে আটকে আছে। আমাদের কাছে পর্যাপ্ত মেশিন নেই যাতে আমরা আমাদের ছেলেদের সময় মতো উদ্ধার করতে পারি। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের প্রধান জানান, শ্রমিকরা প্রায় 72 ফুট গভীরে আটকা পড়েছেন। এই এলাকাটি কলম্বিয়ার একটি সংঘাতপূর্ণ অঞ্চল। এখানে সোনা উত্তোলনের মতো অবৈধ কাজগুলো মূলত কিছু বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠী নিয়ন্ত্রণ করে। এরা সরকারের সাথে হওয়া শান্তি চুক্তি মানতে নারাজ। মাদক পাচার ও সোনা বিক্রি করে তারা নিজেদের কার্যক্রম চালায়। তাই এসব অবৈধ খনিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। কলম্বিয়ার একটি নিরীক্ষণকারী সংস্থা জানায়, দেশটির বেশিরভাগ সংঘাতপূর্ণ অঞ্চলে অবৈধ খনি রয়েছে, যেখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বিয়ায় প্রায় 94,000 হেক্টর জমিতে অবৈধ খনি খনন চলছে, যার ফলে নদীর পানি পারদের মতো বিষাক্ত পদার্থ দিয়ে দূষিত হচ্ছে। রিয়াদ হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। গাজায় অত্যাবশ্যকীয় ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে এবং ইসরায়েলের দীর্ঘদিনের নৌ অবরোধ ভাঙার লক্ষ্যে তিউনিসিয়ার বিজার্ত বন্দর থেকে আরও 3টি জাহাজ যাত্রা শুরু করেছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের এই আন্তর্জাতিক জোট 13 সেপ্টেম্বর শনিবার তাদের এই মানবিক মিশন শুরু করে। যাত্রা শুরু করার সময় মেরিনেট নামের একটি জাহাজের কর্মীরা হাত নেড়ে বিদায় জানায়। অল ইন নামের অন্য একটি জাহাজে থাকা কর্মীরা আলজেরিয়া এবং পোল্যান্ডের পতাকা বহন করছিলেন। জাহাজটিতে ইংরেজিতে লেখা ছিল, অল ইন বোট, অল ইন গাজা। তিউনিসিয়ার ন্যাশনাল গার্ড জাহাজগুলোকে বন্দর থেকে বের হতে সহযোগিতা করে। আয়োজকরা জানিয়েছেন, খারাপ আবহাওয়া এবং কিছু ব্যবস্থাপনার জটিলতার কারণে আরও কয়েকটি জাহাজের যাত্রা শুরু করতে দেরি হচ্ছে, তবে সেগুলো শীঘ্রই রওনা দেবে। এই মানবিক উদ্যোগটি বাধার মুখেও পড়েছে। জিএসএফ 10 সেপ্টেম্বর বুধবার অভিযোগ করে, তিউনিসিয়ার বন্দরে তাদের একটি জাহাজের ওপর ড্রোন হামলা করা হয়েছে। 9 সেপ্টেম্বর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আলমা নামের আরও একটি নৌকায় ড্রোন হামলা করা হয়। ব্রিটিশ পতাকাবাহী জাহাজটি তখন তিউনিসিয়ার পানিতে নোঙর করা ছিল। হামলায় নৌকার উপরের ডেকে আগুন ধরে যায়, তবে আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং সৌভাগ্যবশত সকল যাত্রী এবং ক্রুরা নিরাপদে আছেন। সংগঠনটি জানিয়েছে, এটি দুদিনের মধ্যে তাদের উপর হওয়া দ্বিতীয় হামলা। তারা এটাকে গাজায় মানবিক সাহায্য পৌঁছানোর মিশনকে বাধাগ্রস্ত করার একটি পরিকল্পিত প্রচেষ্টা হিসেবে দেখছেন এবং সমস্ত বাধা সত্ত্বেও তাদের যাত্রা চালিয়ে যেতে তারা দৃঢ়প্রতিজ্ঞ। তবে ইসরায়েলি সামরিক বাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
গ্লোবাল সমুদ ফ্লোটিলা হলো একটি আন্তর্জাতিক অহিংস উদ্যোগ। তাদের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী 40টিরও বেশি দেশের শত শত মানবাধিকার কর্মী এই মিশনের সঙ্গে যুক্ত আছেন। তাদের মধ্যে সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ এবং পর্তুগালের বামপন্থী রাজনীতিবিদ মারিয়ানা মোর্তাগুয়ার মতো পরিচিত মুখ রয়েছেন। তাদের মূল লক্ষ্য হল ছোট ছোট জাহাজের মাধ্যমে ভূমধ্য সাগরের বিভিন্ন বন্দর থেকে যাত্রা করে গাজার উপর চাপানো অবৈধ অবরোধ ভেঙে সেখানে সাহায্য পৌঁছে দেওয়া। রিয়াদ হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। তরমুজের খোসা, পিৎজার বক্স আর গাছের কাটা ডালপালা, সাধারণত এসব আবর্জনার জায়গা হয় ডাস্টবিনে এবং শেষ পর্যন্ত শহরের বাইরের বিশাল আবর্জনার ভাগাড়ে। কিন্তু আমেরিকার নিউ ইয়র্ক শহরে এই ফেলে দেওয়া জিনিসগুলোই এখন হয়ে উঠেছে মহামূল্যবান এক সম্পদের কাঁচামাল, যার নাম দেওয়া হয়েছে কালো সোনা বা ব্ল্যাক গোল্ড। নিউ ইয়র্ক শহর কর্তৃপক্ষ তাদের বাসিন্দাদের বাড়ি থেকে পচনশীল সব ময়লা, যেমন খাবারের উচ্ছিষ্ট, সবজির খোসা, বাগানের ময়লা ইত্যাদি আলাদাভাবে সংগ্রহ করছে। এরপর এই সব কিছুকে শহরের একটি বিশেষ প্ল্যান্টে নিয়ে যাওয়া হয়, যার নাম স্টেটেন আইল্যান্ড কম্পোস্ট ফ্যাসিলিটি। সেখানে প্রতিদিন প্রায় 150 টন বা 1,50,000 কেজি আবর্জনা জমা হয়। এই আবর্জনাগুলোকে প্রথমে ছোট ছোট টুকরো করা হয়, তারপর সেগুলোকে একটি বিশেষ জায়গায় স্তূপ করে রাখা হয়, যেখানে বাতাস চলাচল করতে পারে। প্রকৃতির স্বাভাবিক নিয়মে ছোট ছোট উপকারী জীবাণু, ছত্রাক এবং পোকামাকড় এই আবর্জনাগুলোকে ভাঙতে শুরু করে। এই প্রক্রিয়ায় স্তূপের ভেতরে তাপমাত্রা বেড়ে 100 ডিগ্রি ফারেনহাইটেরও বেশি হয়ে যায়। এই গরমে ময়লার মধ্যে থাকা সব ক্ষতিকর জীবাণু এবং আগাছার বীজ নষ্ট হয়ে যায়। কয়েক সপ্তাহ পর এই আবর্জনার স্তূপ পরিণত হয় কালো রঙের এক সারে, যা মাটির জন্য খুবই উপকারী। এই পুষ্টিগুণের কারণেই একে সবাই ভালোবেসে ব্ল্যাক গোল্ড বা কালো সোনা বলে ডাকে। নিউ ইয়র্ক শহর কর্তৃপক্ষ এই সার বিক্রি করে এর একটি বড় অংশ শহরের বাসিন্দা, স্কুল এবং বিভিন্ন কমিউনিটি গার্ডেনে বিনামূল্যে বিতরণ করে। এবছর তারা প্রায় 27 লক্ষ কেজি সার মানুষের কাছে পৌঁছে দিয়েছে। এই সার ব্যবহারে শহরের পার্ক এবং সবুজ জায়গাগুলো আরও সতেজ ও সুন্দর হয়ে উঠেছে। নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ স্যানিটেশন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ডেপুটি কমিশনার জেনিফার ম্যাকডোনেল বলেছেন, সামনে এই সারের পরিমাণ আরও বাড়বে। আমরা বছরে প্রায় 35,40,000 টনের সমতুল্য সার তৈরি করি, কিন্তু এটা পরিবর্তন হচ্ছে, তাই না? আমাদের প্রোগ্রাম সম্প্রসারণের সাথে সাথে আমরা সেই সংখ্যাটিও বাড়তে দেখছি। সামনে আরও বেশি সার তৈরি হবে। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, খাবারের উচ্ছিষ্ট আবর্জনার ভাগাড়ে গিয়ে পৌঁছে মিথেন নামে একটি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস তৈরি করে। এই গ্যাসটি আমাদের পৃথিবীর তাপমাত্রা বাড়ায়, কিন্তু কম্পোস্ট সার বানালে এই ক্ষতিকর গ্যাস তৈরি হয় না। উল্টো আমরা মাটি উর্বর করার জন্য একটি দারুণ সার পাই। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিনীরা তাদের মোট খাবারের প্রায় 40% নষ্ট করে। তাই আবর্জনা থেকে সার বানানো যেমন জরুরি, তার চেয়ে বেশি জরুরি হল খাবার অপচয় কমানো।